এবার আমাদের গন্তব্য রাজধানীর অন্য সরকারি হাসপাতালে। অভিযোগ রয়েছে এক শীর্ষ সন্ত্রাসীর নিয়ন্ত্রণে চলে শেরেবাংলা ও আগারগাঁওয়ের সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, যদিও তারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। আমরা এই ধরাছোঁয়ার বাইরে থাকা ব্যক্তিদের আলোতে আনব। তার আগে একটু জেনে নেই এখানে ঘটে যাওয়া ঘটনা। সেই ক্ষেত্রে মোড়ল মনের যে হৃদরোগে এই বিষয়টা নিয়ে যে এইভাবে ওপেনে আসবে, তাহলে ভাই সত্যি কথা আমিও জানি না, তাহলে হয়তো ওখানে আমি থাকতাম না। কারণ সেটা ভয়ানক ব্যাপার আমাদের কাছে এই অঞ্চলে। কারণ যেহেতু সে অনেক অকারেন্স অনেক কিছু করে এই পর্যন্ত আইসে, আমরা তো তার সামনে ভাই কিছুই না। গোপনে আমরা অনেকেই সাহস দেয়, অতএব সদরে যে ভাই এর বিরুদ্ধে কেউ যাবে না, কথা বলবে না। সদরে কেউ না 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 কেউ কথা বলবে না। আমার দলের লোকজনই বলে না, দলের লোক অনেকে বলছে আছে অস্ত্র খালি তার কাছে নেই, অস্ত্রের ভান্ডার আছে, তার অনেক পোলাপান আছে, অনেক এরকমের বাহিনী আছে, ক্যাডার আছে। এই যে মোহাম্মদপুরে যে মার্ডার টাডারগুলো হলো, হেলাল ভাই সহজে নিউজ হলো, হেলাল ভাই এক নম্বর হলো সে, হেলাল ভাই এক নম্বর সহযোগী, হ্যাঁ 1 নম্বরই হলো সে। তাই এই জন্য মনে হয় যে তার তো অনেক বাহিনী আছে। আচ্ছা, এ হলে যে কিভাবে তাহলে পরিচালনা করে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটা পরিচালনা করে এর হয়ে হলো শেরেবাংলা নগর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটা দেখার জন্য একটা লোক আছে, তার সে হাসান। এই হাসান মনে করেন যে দলের কোনো কিছু না, এই হাসান সিন্ডিকেটটা মূলত সব কিছু পরিচালনা করে হাসান। সে তো সাধারণত সবখানে মুখ করে না, কিন্তু ওই দিন মুখ করছে। ওই দিন হাসানই তাকে নিয়ে আসছে সাথে করে, একবারে ডাইরেক্ট স্বয়ং সে নিজে আসছে। এবং সে নিজে এসে নিজে আমাকে মনে করেন যে বুকে হাত দিয়ে, মানে পাবলিক প্লেস ছিল তো, অস্ত্রশস্ত্র তার আশপাশে যে যারা ছিল তারা সবাই নামধারী ক্যাডার, তাদের কাছে থাকাটাই স্বাভাবিক, অবশ্যই ছিল। কিন্তু আমার আশেপাশে আমার লোকজন তো ওদেরকে দেখেই ভয়ে সব চাপে গেছে, অনলি ফর আমি একা। সেক্ষেত্রে ওরা তো আশপাশতে দেখছে, তো ওরা বললো যে তুই জানে বেঁচে গেছিস, অনেকের কাছে অস্ত্র ছিল। ধরেন একটা অ্যাম্বুলেন্স হৃদরোগে ব্যবসা করবে, একটা মালিক আসলো এখানে, আইসা হাসানের সাথে যোগাযোগ করবে, ওই মালিকের কাছ থেকে সর্বনিম্ন 2 লাখ টাকা নেবে প্রথম ঢোকার জন্য। এরপর ওই মালিককে বলে দেবে তোমার টিপ প্রতি এত টাকা আমাকে দেওয়া লাগবে। তারপরে ওই এক সাবজেক্ট গেল। আর একটা সাবজেক্ট হচ্ছে ওই অ্যাম্বুলেন্সগুলো যে বাইর থেকে যে অ্যাম্বুলেন্সগুলো আসে, ঢাকার বাইর থেকে কিছু অ্যাম্বুলেন্স আসে না রুগী নিয়ে, ওই অ্যাম্বুলেন্সগুলো আবার যাওয়ার সময় খুব কম টাকায় টিপগুলো যায়। তার মানে হৃদরোগ থেকে একটা মরা লাশ বেরোইছে, ওই লাশালার সাথে কন্ট্যাক্ট হবে যে আপনি যশোর যাবেন 10,000 টাকা ভাড়া। আচ্ছা, ও তো 10,000 টাকা দিয়ে দেবে। আর ও ওই যশোর এলাকার থেকে যে অ্যাম্বুলেন্সগুলো আসছে ওদের কাছে সবাই নাম্বার আছে, অথবা ওর সাথে যোগাযোগ করে, ওই অ্যাম্বুলেন্স চালারে দেবে 3,000 টাকা। কারণ ও তো যাবে খালি, যেটা পাবে ওইটাই লাভ। তো ও দেবে 3,000 টাকা। তো ধরেন এইখানে 7,000 টাকা প্রফিট। এরকম ধরেন ডেলি বহু টিপ হয়, কারণ ঢাকার থেকে তো কম গাড়ি ঢোকে না সারা বাংলাদেশ। হ্যাঁ প্রচুর। আর এখানে হলো সব জাতীয় হসপিটাল। আর অ্যাম্বুলেন্স সাইডটার জন্য একমাত্র হচ্ছে হাসানই তার পূর্ব প্রতিনিধি। আর হাসানই যা বুঝাইছে তাই বুঝছে, এই চাঁদা কালেকশন সব কিছু হাসান করে। মানে তার একটা টাকা দেয় প্রতিদিন, যাই দিয়ে আসে। হ্যাঁ, টাকা তো তারে দেয়। আর জাহিদ মোড়ল যেহেতু এটা বুঝে গেছে ব্যবসা, সে তো কাঁচা লোক না ভাই, বুঝে গেছে। এখন হাসান মনে হয় যে পুরো টাকায় তারা দেওয়া লাগে, হাসানকে পরে যায় যা দেয়। হাসান এখন কামলা, এই টাকাটা পুরোটাই জাহিদ মোড়লের ফান্ডে যায়। ওইখান থেকে জাহিদ মোড়ল যারা যা ভাগ করে দেয় সেইভাবে যায়। এই ব্যক্তি শ্রমিক দলের একটি ওয়ার্ডের সভাপতি, তবে কেন মার খেতে হলো তাকে? তা সারা জীবন আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছি জাহিদ মোড়ল আর মঈন এক হওয়ার কথা না। তা ওই দিন জাহিদ মোড়লের নামে যেহেতু আমি জিডি করতে গেছি, ওই দিন মঈন আইসে জিডি ঠেকানোর জন্যই পোলাপান সব গুছাই নিয়ে। আপনি কী বুঝবেন? পরে যাইয়ে আমি হিসাব মিলালাম যে পিঠ তো একটা, সাহাবি নাই বিভিন্ন বড় সব ঠেলা নিয়ে লোক, হয়তো যাতে নির্দেশ আইসে মঈন এখানে আসতে বাধ্য। বাইরের অ্যাম্বুলেন্স ঢুকলে পারে মনে করেন যে রুগী বাইরের থেকে নিয়ে আসছেন সমস্যা নেই, কিন্তু আপনি এখান থেকে আর টিপ নিতে পারবেন না। অথবা যে রুগী আপনি নিয়ে আসছেন ওই রুগী গাড়ির ভিতর মারা গেছে, ওই রুগী ওই গাড়িওয়ালা নিতে পারবে না, ওই লাশ নামায় দিতে হবে, ওদের গাড়িতে পাঠাবে। যে কটা ওই যে ভিতরতে ঘুরতেছে সব কটা হলে নিশা করে অ্যাডিক্টেড, তো ওরা এত কিছু ভাববেন, ওরা গাড়ি গেছে যাইতে দেবো না, টাকা দেয় না দিলে মাইর দিব, ভেঙে দেবো, ওদের কাজই এই। ওরা এর বাইরে। কিন্তু হাসান খুব দুরন্ত চালায়। এবার প্রমাণ দিতে তিনি নিয়ে আসলেন আরেকজন অ্যাম্বুলেন্স ব্যবসায়ীকে। তিনি জানালেন সিন্ডিকেটের বাণিজ্য নিয়ে। এখন এমন একটা সিচুয়েশন, মালিকরা পারলে পারে ঘুরে দাঁড়াতে, কিন্তু ভাই আমার বয়স হয়ে গেছে, আরেকজনের বয়স আসবে না তো ভাই। যে সিন্ডিকেটটা এখন ওপেন হয়েছে, আমি আপনারা বললাম না যে এখন ওপেন হয়েছে, যার নাম যে কোরআন নিয়ে আসে, কোরআন নিয়ে আসে,
এই যে বিশৃঙ্খলার নাম দাম নিয়ে আসতেছে, এর ভিতরে আমাদের মতো ব্যবসা এটা ক্যাশ খাটাইছি ভাই, ওর তো কিচ্ছু নেই। 2 বিয়ে দিচ্ছে, 2 বউ আছে। বউ কয়টা? 2 বউ আছে আর আছে এইগুলো সব, তাছাড়া তো ওরা কিছু টাকা সব নেই না। আমার তো একটা গাড়ি এখন বর্তমান 30 লক্ষ টাকা দাম, নামাতে নিতে 30-34 লাখ টাকা লাগে। আমি হলো ফাইট করতে যাবো নাকি ফিল্ডে? আমার কথা 10% কমিশন কে নিব? শৃঙ্খলা দিয়ে এখানে স্টাফে মারছে হাসান, ওরকম একটা জিডি কর, আমি অনেক সিস্টেম। আরে ভাই করবে না তো, আমার গাড়ি 10% কমিশন নিয়েছে, আমার কোনো খবর নেই, আমি ওই জায়গায় আসি নি পার্কিংয়ে। আমি মাস শেষে ভাই এই কয়টা আছে এটা প্রত্যেক দিনের থেকে ফেলে দিয়েছি কমিশন, কারণ আমি তো অন্য জায়গায় রেন্টি কারাগারে দিই। আর এখানে তারা শৃঙ্খলার মতো চলছে আমার গাড়ি, শান্তি দিচ্ছে না। আর এত টাকা দিলেও ঠিক দিচ্ছে না, ও গায়ে হাত তুলতে ছেড়ে ফেলতে চলে যেতে। তাকে এত চাহিদা ছিল না, এদের যেমন চাহিদা। এর প্রত্যেক মাসে 7-8 লাখ টাকা দরকার, আর তাকে ছিল শৃঙ্খলার যা আছে তাই। দলীয় পোলাপান এখান থেকে কোনো সুযোগ না না দলীয় কেউ নাই, কিন্তু সবার আশা ছিল, যে হয়তো সুযোগ সুবিধা একদিন পাবে। এই শাহিন, আশা ছিল যে একদিন পাবে, কিন্তু আমাদের দলীয় পোলাপান তো বোঝে নাই যে হাসান কি জিনিস। হাসান তো মনে হয় রাঘব বোয়াল এনে সাইডে দিয়েছে, আর দলীয় পোলাপানি পোস্ট পজিশন সাইডে মাইডে দিয়ে যাতে আনলে বাসে না। এখান থেকে জানা গেল 5 আগস্টের পর সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়েছে পিচ্চি হেলালের ডানহাত হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তর যুব দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। তার হয়ে কাজ করেন ছাত্রদলের রিপন ও স্মার্ট হাসান। মূলত হাসানই নিয়ন্ত্রণ করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তার হয়ে সোহরাওয়ার্দী নিয়ন্ত্রণ করেন জুয়েল, মিরাজ এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করেন মাসুম। এই ব্যক্তিদের কথা কতটুকু সত্য তার প্রমাণ নিতে চাই আমরা। টিম এখন এবার যেতে চায় পঙ্গু হাসপাতালে। এখানেও সেই একই ধরন, সামনে থেকে দেখে বোঝার উপায় নেই সিন্ডিকেটের অস্তিত্ব। তবে সাধারণ মানুষের সাথে কথা বলে প্রমাণ মেলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দাপটের কথা। রুগী কোনো হাইক তো আনা যাচ্ছে না, সিঞ্জি তো আনা যাচ্ছে না, তখন কী করতে হবে? বাধ্যতামূলক আনানো লাগতেছে, যা করবে তাই দিয়ে আনানো লাগতেছে। তারা সে এটা সিন্ডিকেট করতেছে না, জিনিসটা জুলুম না। 4,000 টাকা নাহলে 500 টাকা বেশি নিতে পারো, এখন তো তারা ওই ভাড়া অতিরিক্ত বেশি নিতেছে। তারা কে দেখবে? সবাই তো এখানে আছে গরিব। যেমন আমার বাড়ি নোয়াখালী, আমি আসি এখানে চিকিৎসার জন্য। আমি অনেক তারা এখানে কথা বললে হে যদি আমার কাছ দিকে ছুটে, আপনি বিচার করবেন? একটু স্বাভাবিকভাবে কথা বলতেই তারা জানালেন রোগী নিয়ে দেশের অন্য বিভাগে গেলে পদে পদে গুনতে হয় টাকা। আপনারা বিভিন্ন জায়গা থেকে পারেন আনতে? পারি না। হ্যাঁ, পারি না। কেন পারেন না? কারণ এইটা আপনার অধিকার না। আপনার হাসপাতালে যেমন একজন এসে নিয়ে যায়, আপনারা তো অন্য জায়গা থেকে রোগী নিয়ে আসতে পারার কথা। এই যেমন মালিক সাহেব, তার তো 2 টাকা লাভ হইতে পারতো, তাই না? এটা পারেন আপনারা অন্য জায়গায় যায়? না, অন্য জায়গায় না। কোন জায়গায় দেয় না? সারা বাংলাদেশ 64 জেলা হিসাব করতে পারেন, কোন জেলা কমো? সারা বাংলাদেশ বলতে কিছু হাসপাতাল আছে, মানব হাসপাতাল, রাজশাহী মেডিকেল, বরিশাল মেডিকেল, তারপরে আপনার রংপুর মেডিকেল, এইসব হাসপাতাল থেকে আর নিয়ে আসতে পারবেন না। এবার শিশু হাসপাতালে যেতে চাই আমরা। সিন্ডিকেটের অস্তিত্ব ছিটে ফোটা নেই সেখানে, এমন ধারণা নিয়ে ফেরার পথে এক ব্যক্তি ভুল ভেঙে দিলেন আমাদের। এখানেও সিন্ডিকেট। অন্য রোগী আপনার এসে মারা ঠারা গেলে নিয়ে যান, স্থানীয় অ্যাম্বুলেন্স ইউজ করতে হয় না? বাইরের অ্যাম্বুলেন্স এসে নিতে পারে, অবাধে সবাই বাইরেও নিতে পারে, আন্তর নিতে পারে। সিন্ডিকেট আছে কোনো? সিন্ডিকেট বলতে দেখি না তো আমি সিন্ডিকেট। অ্যাম্বুলেন্সের কোনো সিন্ডিকেট এখানে দেখি না। আপনার কি অ্যাম্বুলেন্স আছে? জি না, আমরা একজন ড্রাইভার পেশায়। কোনো রোগী আসলে দেখতাম যে এসে কথা বলে, এখন দেখতেছি না ওদেরকে। আমি দেখলেও আপনাদেরকে দেখাই দিতে পারতাম, এখন দেখতেছি না। পুরো হাসপাতাল আসলে সিন্ডিকেট আছে, এরা সবাই জড়িত? অবশ্যই। আমি 4-5 জনরে আমি মার্কিং করছি যে এরা, আমি দেখলাম যে কোনো অ্যাম্বুলেন্স ঢুকলেই এরা মানে তাদের সাথে যায় একটা কথাবার্তা বলে। তো কোনো পেশেন্ট পাই ধরলে প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের সাথেই ওনারা কথা বলতেছে 4-5 জন। এখান থেকে তথ্য পাই নতুন এক ভুক্তভোগীর। হাইকোর্টের রায় থাকার পরও তারা নাকি নিয়ন্ত্রণ নিতে পারছেন না অ্যাম্বুলেন্সের পার্কিং ব্যবসার। আমরা দেখা করতে চাই সদ্য পদ হারানো স্বেচ্ছাসেবক দলের নেতা জনির সাথে। কেন পদ হারাতে হলো তাকে? আমি সকালবেলা ঘুমের চিটা দিকে আমি পরিষ্কার,
পরে এই যে আমি যে মহানগরের সভাপতি দেখেন মেসেজ দিছি যে ভাই এই যে ওনার এই সব কিছু দিছি, আসসালাম ভাই আমাদের প্রতিষ্ঠান আমরা উদ্ধার করতে গেলাম, আমি এই ঘটনাস্থলে ছিলাম না, ওদের লোকজন অস্ত্র নিয়ে গিয়ে আমাদের প্রতিষ্ঠান দখল করতে চাইছে, ওদের বিরুদ্ধে কিছু না করে আমার বিরুদ্ধে করা হলো। মানে আমি পুরো অবাক বুঝছেন ব্যাপারটা, মানে আমি পুরো অবাক। মানে এটা ওই যে টাকার উৎসর্গ, মানে টাকা মেরে দিচ্ছে উপরে একটা টাকা অনেক বড় একটা ডিল হয়েছে যে এখানে জাহিদ বহিষ্কার হলে জাহিদের সাথে লোকজন মানে বহিষ্কৃত নেতার সাথে লোকজন চলবে না, ওইখানে যেতে পারবে না। মানে আমার একটু স্তব্ধ করে দিয়েছে। ম্যাডামের যখন পুরো ফুল অসুস্থ বিদেশ প্রেরণ করার জন্য প্রেস ক্লাবে যখন আপনার হয় তখন তো মানুষ যাওয়ার সাহস পায় না। আর আমার মতো ছেলে বুকের ভিতরে নামলেই গাইয়া করছে, আমার আঙ্গুলের নখ উঠায় ফেলছে মোহাম্মদপুর থানার পুলিশ, আমার বুকের ভিতরে পাড়াইছে খালি যে এই জায়গায় নামলে মানে টাকার কাছে আপনার এতদিনের রাজনীতি হারিয়ে গেল। 5 আগস্টের আগে ও পরে দলের জন্য সর্বোচ্চ অবদানের পরও ছাড় পায়নি সে। সিন্ডিকেটের কাছে হার মেনে ঘরকুনো হয়েছেন আগেই, পাশে দাঁড়ায়নি দলও। টেন্ডার পাইছেন 2017 সালে, আপনার লিগ্যাল কাগজ ছিল। হ্যাঁ, তারপরে এটা নিয়ে আমরা বুঝতে পারছি যে একটা ঝামেলা হইব, সাথে সাথে আমরা কোর্টে এটা নিয়ে একটা মামলা করে দিচ্ছি। কোর্টে থেকে যে আমাদের যে 2024 সালে মানে নির্বাচনের আগে আমাদেরকে একটা রায় দিয়ে দেয়। প্রতিনিয়ত মনে করেন আমার ড্রাইভার যা আছে আমাদের যারা মানে ওইখানে ফিক্স যারা আমাদের যে অ্যাম্বুলেন্সগুলো তাদেরকে প্রতিনিয়ত মনে করেন কি জানেন মেরে ফেলার হুমকি দেয়। অস্ত্র দেখামো নিয়ে গেছে, অস্ত্র নিয়ে ডাইরেক্ট ঠেকা দেয়। তো পার ডে কত ট্রিপ হয়, আর্ন ওদের কত হয় অবৈধভাবে? প্রায় এখন পার ডে 40টা ট্রিপ হয়। পার ডে 40টা ট্রিপে আপনি 5,000 টাকা করে, তারপর 2 লাখ টাকা, 2 লাখ প্লাস এক জায়গার থেকে। মানে এটা খালি সরদিয়ার রেজিস্ট্রেশন থেকে। হ্যাঁ, আপনি যে খাতাও আছে ওটা সব মেনটেন করে। এবার আমাদের সাথে যোগাযোগ করলো আরেক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী। সিন্ডিকেটের দাপটে এখন বিদেশের পথ ধরার চিন্তা তার মাথায়। এরা কি কেউ ওইদিকে আপনার কোটি কোটি সন্তানরা সরকারি হাসপাতালে যাইব? সব তো গরিব আর মধ্যবিত্তরাই যাইব। এরা জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করে, সব চিকিৎসা করে যখন মারা যায় শেষ পর্যায়ে আসে অ্যাম্বুলেন্সের কাছে। 12,000 টাকা একটা গাড়ি বরিশাল পাঠায়। এখন ওরা কি করলো, আমাদের এখানকার গাড়ি না দিয়ে আমাদের এখান থেকে আমাদের গাড়ি দিলে ওরা ভ্যাট পাইব কত, 1200 টাকা সর্বোচ্চ। জীবিত মানুষ তো বিক্রি করে শুনছেন, এখন লাশও বিক্রি করে। কীভাবে বিক্রি করে, ওরা ওই গাড়ির সাথে বলে তোরা আমরা 5,000 টাকা দিতেছি, তুই গাড়ি নিয়ে যা, আমি খালি যাইব। ও 5,000 টাকা বললো, 5,000 লাখ, ও মালিকরে দিব 2500, ও নিব 2500। ঠিক আছে, তাহলে এখন ও কি করবো, এই 5,000 টাকা নিয়ে চলে যাবো। আর মাঝখান দিয়ে কে 7,000 টাকা কি নিল, ওরা নিল। ওই জায়গায় গেলে মনে করেন আজকে আপনি 10 জন লইয়া যাইবেন কথার কথা থামানোর লেগে, এই জায়গায় কেউ চাঁদাবাজি করতে হবে না। ওকে পোলাপানরা ধরে মেরে পিটিয়ে বাগাই দিবেন কথার কথা, ঠিক 2 ঘন্টা পর দেখবেন 30-35 জন না 50-60 জন পোলাপান লইয়া যাইব। সবগুলোর হাতে চাবাড়ি অস্ত্র, অথচ একটা আর্মি ক্যাম্প কিন্তু হাসপাতালের লগে। একটা হাসপাতাল এরিয়া, বাংলাদেশে একটা হাসপাতাল এরিয়া নিরাপত্তা নাই। আর নিরাপত্তা পাইবেন কি আপনি সারাটা জীবন নিরাপত্তা ছাড়া একটা কূপ খেয়ে গেছেন চিকিৎসা করানোর লিগে, বিনা কারণে একটা কূপ খেয়ে গেছেন বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন চিকিৎসা করার লিগে, মানে এই জায়গায় দেন যে ডাক্তারের লগে একটু চাঁদাবাজ বয়ে দিচ্ছে। আপনারা থাপ্পড় দিছিল কেন, কি হয়েছিল ঘটনা একটু বলেন? ভাই ঘটনা হইলো কি, আমি ঘটনা কিছুই জানি না। প্রথম তো এক পুরো বাইশা হাজারের গ্রুপে বাইক দিয়ে দিল, বুঝছেন, সব কিছু বাইক করে দিয়েছি। দেওয়ার পরে আমি আসছি স্ট্যান্ডে, আসার পরে ড্রাইভার আসবে সামনে অফিসের সামনে ছিল। যাওয়ার পরেই এর মধ্যে মনে করেন যে হাসানের গ্রুপ আবার আসবে, আইসা যখন গেল আবার আইসা, আসার পরে আইসা মনে করেন হাসান আইসা ভিতরে ঢুকেই মনে করেন সুজন আছে না, মানে সুজনকে থাপড় দিছে আর গালি দিয়ে আবার আমার থাপড় দেয় বেশি ইয়া করে, পাকনামি সুজন বেশি আমার থাপড় দিয়ে বুঝলেন। পরে আমি আসতে করে আমি দেখলাম যে সিচুয়েশন খারাপ, পরে আমি আসতে করে বাইরে গেছি, না বাইরে করতে আমার মাছ ভালো লাগে লাভ মানে বিক্রি করলে পুরা টাকা থেকে আপনি পুরা মানে গাছের ফল না খায় মানে পুরা গাছ সবাই খেয়াল করবেন। কিভাবে এটা একটু বুঝাই বলেন তো? মানে ধরেন একটা বরিশাল থেকে একটা গাড়ি আসছে, বুঝছেন, বরিশাল থেকে একটা গাড়ি আসছে, ভিত্তি গাড়ি, ওই গাড়িটারে একটা বরিশালে কল হয়েছে। হওয়ার পরে ওই গাড়িওয়ালারা মনে করেন ভাড়া করলো 10,000 টাকা, ধরার পরে ওই গাড়িওয়ালারা 4,000 টাকা দিয়ে 6,000 টাকা পকেটে রেখে দিচ্ছে।